নমস্কার। কিছুদিন আগে আমার কাছে একজন মহিলা এসেছিলেন অ্যাজ আ পেশেন্ট। তার তাদের প্রেগন্যান্সি আসছে না। তারা অনেকদিন ট্রাই করছে। মনে হয় ২ বছর, ২.৫ বছর ট্রাই করেছেন। তবু কনসেপশন হচ্ছে না। তিনি একাই এসেছিলেন, হাসব্যান্ড আসেননি। যাই হোক, আমি তার কাছে হিস্ট্রি নিয়ে তার বেসিক ইভ্যালুয়েশন যেগুলো করার সেগুলো আমি বললাম। তার একটু ওভারিয়ান রিজার্ভ টেস্টিং, একটু ফলিকুলার স্টাডি আর হাসব্যান্ডের সিমেন অ্যানালিসিস করতে হবে বলে হচ্ছে তাকে অ্যাডভাইস করলাম। অ্যাডভাইস করে তিনি তারপর এলেন। এসে তার নিজস্ব টেস্ট যেগুলো সেগুলো দেখালেন, কিন্তু হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস মিসিং। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা করেননি? বললো হাজব্যান্ড তো অ্যাকচুয়ালি একটু বিজি থাকে, ও অতটা টাইম পায় না। বললো পরে করবে। আমি বললাম ঠিক আছে, আচ্ছা। আমি তার বেসিক ট্রিটমেন্ট যেগুলো হয়তো একটু ওভুলেশন ইন্ডাকশন ওষুধপত্র দিয়েছিলাম, ফলিক অ্যাসিড এইসব দিয়েছিলাম। তারপর অনেকদিন গ্যাপ পড়ে গেছে, মনে হয় ৬ মাস। ৬ মাস পর উনি আবার এলেন। এসে বললেন, ডাক্তারবাবু আমার তো এখনো প্রেগনেন্সি হয়নি। আমি বললাম হয়নি? আচ্ছা, তাহলে আপনার তো একটা রিপোর্ট পেন্ডিং ছিল, হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস, সেটা হয়েছে? না, সেটা এখনো হয়নি। তাহলে ওটা আপনি আগে করুন। তার নেক্সট দিন যখন উনি এলেন, সঙ্গে হাজব্যান্ডও এসছেন এবং হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস রিপোর্ট করা নিয়ে এসছেন। তা সেখানে দেখা গেল যে হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট ইজ ভেরি লো। মনে হয় এই অ্যারাউন্ড 4-5 মিলিয়ন এরকম ছিল, এবং মোটিলিটি মানে স্পার্ম মুভমেন্টের যে কোয়ালিটি সেটা খুবই কম। আমি বললাম যে এইরকম সিমেন অ্যানালিসিস রিপোর্ট থাকলে প্রেগনেন্সি আসতে যে অসুবিধাগুলো, সেটা এটা একটা ইম্পর্টেন্ট কারণ। এই জন্য না হতে পারে। তারপরে আমি তার হাজব্যান্ডের কিছু ট্রিটমেন্টস দিলাম, কিছু অ্যাডভাইসেস দিলাম, যেগুলো হি ওয়াজ এ স্মোকার, তাকে স্মোকিং কুইট করতে বললাম। তা সেই সব অ্যাডভাইস দেওয়ার পর তার মনে হয় অ্যারাউন্ড 3-4 মান্থস ইউরিন টেস্ট পজিটিভ নিয়ে চলে এসছে। তা সুতরাং আমার বক্তব্য এটাই যে যখনই কোনো ইনফার্টিলিটি ইস্যুস নিয়ে কথাবার্তা হয়, তখন হাজব্যান্ড অর মেল পার্ট ইজ নেগলেক্টেড ওভারঅল। ফিমেল যেহেতু কনসেপশন বা প্রেগনেন্সি ফিমেল বডিতে হয়, সেই জন্য ফিমেলের সমস্ত ওয়ার্কআপ, ফিমেলের সব কিছু করে সেগুলো দেখা হয়, ঠিক আছে। কিন্তু আমাদের এখন স্টাডিজে দেখা গেছে এটাই, যে মেল কাউন্টার পার্ট ইজ অলসো রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি অ্যারাউন্ড 40-50%. দ্যাট ইজ মোর অর লেস ইকুইভ্যালেন্ট টু দ্য ফিমেল কাউন্টার পার্ট। সুতরাং মেল ইনফার্টিলিটি ইজ আ বিগ ইস্যু হুইচ ইজ নেগলেক্টেড ওভার দ্য পিরিয়ডস অফ টাইম, ঠিক আছে। তো আমার আজকের বক্তব্য মেল ইনফার্টিলিটির নেগলেক্টেড পোর্শনটা নিয়ে। আমি মেল ইনফার্টিলিটি নিয়ে ডিসকাশন করতে গেলে একটু সায়েন্টিফিক ওয়েতে ডিসকাশন করতে হয় ফর মোস্ট অফ দ্য পার্ট, সেই জন্য আমি খুব ডিটেলসে যেতে যাই না। আমি বলতে চাই এই কথাগুলোই, যে এটা খুব নেগলেক্টেড পার্ট, এটাকে নেগলেক্ট করবেন না। মেল ইনফার্টিলিটি ওয়ার্কআপে টেস্ট খুব বেসিক, সিমেন অ্যানালিসিস। সিমেন অ্যানালিসিসে যদি কিছু প্রবলেমস বেরোয়, তারপর হয়তো কিছু হরমোনাল টেস্ট অথবা খুব সিভিয়ার অ্যাজিওস্পার্মিয়া বা সিভিয়ার অলিগোস্পার্মিয়া থাকলে হয়তো জেনেটিক টেস্ট সাজেস্ট করতে পারি। সেগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড টেস্ট, সেটার জন্য খুব বেশি প্রিপারেশনস বা খুব যে খরচ সেটাও দরকার পড়ে না, কিন্তু এটা ইন্টেনশন শুড বি দেয়ার। আমাদের মেল ইনফার্টিলিটি ওয়ার্কআপের সব থেকে বড় অবস্টাকল এটাই, যে নলেজ ইজ লেস, প্লাস সোশ্যাল ট্যাবু অ্যান্ড দ্য ফ্যাক্ট ম্যাসকুলিনিটি ফ্যাক্টর, যে মেল হচ্ছে গিয়ে পুরুষতন্ত্র, তার হচ্ছে স্পার্ম বা সিমেন কোয়ালিটি কী করে খারাপ হতে পারে, এই কনসেপ্টগুলো রয়েছে। তো সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তা মেল ইনফার্টিলিটি সমস্যার ট্রিটমেন্টের কথা বলতে গেলে আমি আপনাকে বলতে পারি, এই জাস্ট যেই ইস্যুটার কথা আমি বললাম, ইনসিডেন্স 4-5 মিলিয়ন পার ml, তার স্পার্ম কাউন্ট ইট ইজ লেস। কিন্তু এইরকম স্পার্ম কাউন্টেও কেউ যদি অন্যান্য সমস্ত ফ্যাক্টর ঠিকঠাক থাকে, যদি কাপল ট্রাই করে, তাহলে দেখা গেছে হিস্টোরিক্যালি, বিভিন্ন স্টাডিজও আছে, ওভার দ্য পিরিয়ড অফ 1 or 2 year 60-70% প্রেগনেন্সি ক্যান বি অ্যাচিভড। সুতরাং স্পার্ম কাউন্ট কম হলেই যে প্রেগনেন্সি হবে না নর্মালি, সেটা ভাবাটা একদম ঠিক না।
সুতরাং আমাদের ট্রিটমেন্টের প্রথম পয়েন্ট হলো নো ট্রিটমেন্ট অর অ্যাসিওরেন্স। সুতরাং আপনারা বাকি সব ফ্যাক্টরস ঠিক থাকলে আপনারা নিজেরা ট্রাই করুন, তারপর দেখুন কি হয়। সেকেন্ড হচ্ছে হয়তো অলিগোস্পার্মিয়া, মানে স্পাম কাউন্ট কম আছে অথবা মোটিলিটি কম আছে, বা হয়তো ইনফ্রিকুয়েন্ট ইন্টারকোর্স বা হচ্ছে সিমেন্ট ভলিউম কম আছে, এই সমস্ত মিনিমাল কিছু কিছু সমস্যা যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা আজকাল অ্যান্টিঅক্সিডেন্ট ট্রিটমেন্ট ইউজ করি। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কতগুলো মিনারেলস, ভিটামিনস, আরও এই ধরনের কিছু ফ্যাক্টর যেগুলো কম্বিনেশন করে হাজব্যান্ডকে ইউজ করতে বলা হয়। যে 2-3 মাস সেগুলো রেগুলার বেসিসে খায়, তাহলে দেখা গেছে সিমেন্ট প্যারামিটার্স ইমপ্রুভ করে। এটার পজিটিভ স্টাডিজও রয়েছে, নেগেটিভ স্টাডিজও রয়েছে, কিন্তু এটা তো অ্যান্টিঅক্সিডেন্টসের শরীরে অ্যাজ সাচ কোনো ক্ষতি নেই, সুতরাং এটা ইউজ করতে কোনো অসুবিধে নেই। দেখা গেছে যে এটা ইউজ করে অনেকের ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। সুতরাং অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নাওয়াডেজ ফর মেল ইনফার্টিলিটি। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টরস, যেগুলো আমি জেনারেল ইনফার্টিলিটি বেসিক অ্যাপ্রোচের ক্ষেত্রে ডিসকাস করেছি। সেটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, রিক্রিয়েশনাল মেডিসিনস, এগুলো হচ্ছে অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যাভয়েড করা। টাইট আন্ডারওয়্যার, সেগুলো চেষ্টা করুন অ্যাভয়েড করতে। কেউ যদি ওবেস হন, বডি ওয়েট নর্মাল রাখার চেষ্টা করুন। থিন বিল্ট হলে একটু ওয়েট গেন চেষ্টা করুন। এক্সারসাইজ করুন, এক্সারসাইজ করে কার্ডিওভাস্কুলার সিস্টেম ফিটনেসটাও দরকার, কারণ সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে বডিতে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিছু চেঞ্জ হয়, কেউ যদি খুব ভালনারেবল হয় তার হার্ট অ্যাটাক বা এগুলো হওয়ার চান্স থাকে। পার্টিকুলারলি কিছু কিছু ফাংশনাল সমস্যা যেগুলো রয়েছে, ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন, এই সমস্ত ক্ষেত্রে আমরা হয়তো কিছু কিছু মেডিসিনস ইউজ করি যেগুলো হচ্ছে ওই আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে একটু বলতে পারেন অগমেন্ট করে। তাদের ক্ষেত্রে এই কার্ডিয়াক ফিটনেস থাকাটা খুব জরুরি। সুতরাং এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ফর এভরিওয়ান। আর যদি কিছু হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়, যেমন টেস্টিকুলার ফেলিয়ার হতে পারে অথবা প্রিম্যাচিওর হতে পারে, তাহলে সেটা অ্যাকর্ডিংলি কিছু কিছু হরমোনাল আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আদারওয়াইজ হয়তো কিছু সিভিয়ার ক্ষেত্রে হয়তো আইভিএফই দরকার হবে, আইভিএফ উইথ ইক্সি। দ্য নেক্সট স্টেপ হচ্ছে আইওআই solely for male problems, oligospermia is common। যদি স্পাম কাউন্ট কম থাকে তাহলে আমরা আইওআই করতে পারি। আইওআই করার আগে হচ্ছে সিমেন্ট প্রিপারেশন করা হয়। সিমেন্ট প্রিপারেশন করার সময় স্পাম কাউন্ট যেটা অ্যাকচুয়ালি আছে সেটা সেন্ট্রিফিউজে মেশিনে দেওয়ার পর সেটা নাম্বার বাড়ে। সুতরাং স্পাম কনসেন্ট্রেশন ইন আ স্যাম্পল উইল বি হাই, সো চান্স অফ গেটিং প্রেগনেন্ট ইজ হাই। কিন্তু এটার সঙ্গে এটা খেয়াল রাখতে হবে, আইওআই করলে আমরা এই অ্যাডভাইসটা সঙ্গে করব যে আপনারা নিজেরাও ট্রাই করবেন। কারণ আইওআই সেই সময়টা করা হয় যখন যেই সময়টা ওভুলেশন হওয়ার হাই পসিবিলিটি, জাস্ট ওভুলেশন আমরা চেক করছি এবং আইওআই করছি। ওভুলেশন হওয়ার পরে ওভাম হয়তো 24 আওয়ার সার্ভাইভ করতে পারে, কিন্তু সব থেকে বেশি ফাংশনিং থাকে 12 ঘন্টা মতো। সুতরাং ওই সময়টা একদম পার্টিকুলার ওই সময়টায় যদি স্পাম প্রেজেন্ট না থাকে ইউটেরাইন ক্যাভিটিতে, তাহলে সেই সাইকেল ফেল হবে। সুতরাং আপনি যদি আইওআই করেন তার সঙ্গে নিজেরাও সেক্সুয়াল ইন্টারকোর্স করুন, যাতে হচ্ছে ডিউরিং দ্যাট পেরি ওভুলেটরি পিরিয়ড যথেষ্ট সংখ্যক নাম্বার অফ স্পাম সেখানে প্রেজেন্ট থাকে। ঠিক আছে। আর আইওআই এছাড়া অন্যান্য কিছু ফিমেল ফ্যাক্টরসের জন্য করা হয়। যদি খুব সিভিয়ার অলিগোস্পার্মিয়া বা লো স্পাম কাউন্ট থাকে অথবা অ্যাজিওস্পার্মিয়া, সেই সমস্ত ক্ষেত্রে আমরা টেস্টিকুলার এক্সট্রাকশন করি, টেসা যেই মেথডটাকে বলে, টেসা করা হয়। মানে আপনার টেস্টিস থেকে স্পাম কালেক্ট করে সেই স্পাম ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে মাইক্রো ম্যানিপুলেটরের সাহায্যে ওভামে ইনজেক্ট করা হয়। সেটা একটা আইভিএফের স্পেশালাইজড মেথড, আইভিএফ উইথ ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন। খুব সিভিয়ার অলিগোস্পার্মিয়া অথবা অ্যাজিওস্পার্মিয়া উইথ
স্পাম প্রেজেন্ট ইন দ্য টেস্টিকলস, সে সমস্ত ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এই হলো মোটামুটি মেল ফ্যাক্টরস ফর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। কিন্তু আমার ট্রিটমেন্ট ডিসকাশনের থেকেও এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল অ্যাওয়ারনেস বিল্ড আপ, যে মেল ফ্যাক্টর ইজ মোর অর লেস ইকুয়াল অ্যান্ড মেবি মোর relevant discussing during one cup of infertility. Thank you.